মল্লিকপুর আবদার শকুর হাই স্কুলের ইউটিউব চ্যানেলে দশম শ্রেণীর ছাত্রদের স্বাগত। আমি পিএসপি স্যার। আজকের আমি তোমাদের মৌসুমি বায়ু এবং ভারতের ঋতু বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করব। মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপর নির্ভর করে ভারতের আবহাওয়া বিভাগ ভারতের জলবায়ুকে 4টি ঋতুতে বিভক্ত করেছেন, যথা 1. গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমি, 2. বর্ষাকাল বা মৌসুমি বায়ুর আগমনকাল, 3. শরৎকাল বা মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল এবং 4. শীতকাল। প্রথমে গ্রীষ্মকাল সম্বন্ধে আলোচনা করা যাক। প্রথম ছবিটা ভালো করে লক্ষ্য করো। গ্রীষ্মকাল মার্চের মধ্যভাগ থেকে জুনের মধ্যভাগ পর্যন্ত এই সময়কাল ভারতবর্ষের গ্রীষ্মকাল হিসাবে বিবেচিত হয়। অধিক উষ্ণতা, স্বল্প বৃষ্টিপাত ভারতের গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্য। উষ্ণতা, এই সময় সূর্যকিরণ ভারতের উপরে প্রায় লম্বভাবে আপতিত হওয়ায় সর্বত্রই উষ্ণতা বেশি। এই সময় মধ্য ভারতের গড় উষ্ণতা থাকে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। দেখো একের এ চিত্রটা ভালো করে। রাজস্থানে সর্বোচ্চ উষ্ণতা ওঠে 45 ডিগ্রি সেলসিয়াস। উপকূল অঞ্চলের গড় উষ্ণতা হয় 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তবে পার্বত্য অঞ্চলের উষ্ণতা অনেকটাই কম থাকে, 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ কীরকম হয়? সারা ভারতেই এই সময় বায়ুর চাপ কম থাকে। রাজস্থানে গভীর নিম্নচাপ কক্ষের উৎপত্তি ঘটে। এই সময় পূর্ব ভারতে ঝড় বৃষ্টি সহ কালবৈশাখীর আবির্ভাব ঘটে। রাজস্থানে একটা ধূলিঝড় দেখা যায়, তাকে আঁধি বলে। উত্তর ভারতে এক প্রকার গরম বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়, যাকে লু বলা হয়। বৃষ্টিপাত, একের বি ছবিটা দেখো। পূর্ব ভারতে কালবৈশাখীর প্রভাবে 10 থেকে 40 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। কেরলে আম্রবৃষ্টির প্রভাবে 10 থেকে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। কর্ণাটকে আম্রবৃষ্টির প্রভাবে কফি চাষের সুবিধা হয়, তাই একে চেরি ব্লসমও বলা হয়। এরপরে চলে এসো বর্ষাকাল বা মৌসুমি বায়ুর আগমনকাল। জুন মাসের মধ্যভাগ থেকে সেপ্টেম্বর মাস, এই সময়টাই আমাদের দেশের বর্ষাকাল হিসাবে অভিহিত। প্রথমে 2-এর এ ছবিটা ভালো করে লক্ষ্য করবে। মাঝারি উষ্ণতা, অধিক বৃষ্টিপাত, আর্দ্রতা ভারতের বর্ষাকালের প্রধান বৈশিষ্ট্য। প্রথমে 2-এর এ ছবিটা ভালো করে দেখো। উষ্ণতা, মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে ভারতের সর্বত্রই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এই সময় গ্রীষ্মকালের তুলনায় উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। সারা ভারত জুড়ে এই সময় গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। বায়ু প্রবাহ এবং বায়ুচাপ বলয়, গ্রীষ্মকালে অধিক উষ্ণতার প্রভাবে এই সময় উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ বিরাজ করে, যার প্রভাবে মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। এরপরে 2-এর বি ছবিটা দেখবে। মৌসুমি বায়ুর আগমন ও বৃষ্টিপাত। ভারতে প্রতি বছর গড়ে 5ই জুন মালাবার উপকূলে মৌসুমি বৃষ্টি বা মৌসুমি বায়ু উপস্থিত হয় এবং 15ই জুলাই তারিখের মধ্যে এই বায়ু সারা ভারতকে ছেয়ে ফেলে। মৌসুমি বায়ু 2টি শাখায় ভাগ হয়ে ভারতের দিকে অগ্রসর হয়।
প্রথম শাখাটা আরব সাগরীয় শাখা। আরব সাগরীয় শাখা প্রথমে মালাবার উপকূলে প্রবেশ করে। এই সময় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রবল ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। একে মৌসুমী বিস্ফোরণ বলে। পশ্চিম উপকূল বরাবর এই বৃষ্টিপাত ক্রমশ দক্ষিণ থেকে উত্তরের দিকে কমতে থাকে। মালাবার উপকূলে গড় বৃষ্টিপাত 300 থেকে 500 সেন্টিমিটার। সেখানে কচ্ছ ও কাতিয়াবাড় অঞ্চলে 75 থেকে 100 সেন্টিমিটারে পরিণত হয়। আবার ওই বায়ুই যখন পশ্চিমঘাট পর্বতকে অতিক্রম করে পূর্ব দিকে প্রবেশ করে বৃষ্টির ছায়া অঞ্চলে, তখন বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে দাঁড়ায় 50 থেকে 70 সেন্টিমিটার। এরপরে এসো বঙ্গোপসাগরীয় শাখা। মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার প্রথম উপশাখা মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মৌসিনরামে 1350 সেন্টিমিটার এই সময় বৃষ্টিপাত সংঘটিত করে। মৌসিনরামের উত্তরে বৃষ্টির ছায়া অঞ্চলে, যেখানে শিলং মালভূমি অবস্থিত, সেইখানে প্রায় 200 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়। আর এর দ্বিতীয় উপশাখা উত্তর পূর্ব হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়। বৃষ্টির পরিমাণও ক্রমশ কমতে থাকে। যেমন কলকাতায় 200 সেন্টিমিটার বৃষ্টি হলে পাটনায় হয় 125 সেন্টিমিটার। এটাই কমতে কমতে রাজস্থানে 25 সেন্টিমিটারে পরিণত হয়। রাজস্থানে অতি স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে থর মরুভূমির সৃষ্টি হয়েছে। 4 নম্বর ছবিতে তোমরা 6 নম্বর চিহ্নিত অংশে ওই থর মরুভূমি বৃষ্টিপাতের ফলে, কম বৃষ্টিপাতের ফলে যে সৃষ্টি হয়েছে সেটা দেখতে পাবে। এরপরে চলে এসো 3 নম্বর ঋতু, শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল। অক্টোবর ও নভেম্বর মাস ভারতবর্ষের ক্ষেত্রে শরৎকাল হিসাবে আত্মপ্রকাশ করে। সেপ্টেম্বর মাসে ভারত থেকে মৌসুমী বায়ুর প্রত্যাগমন একটু একটু করে শুরু হয় এবং শরৎকালে সূচনা হয়। এই সময় উষ্ণতা কেমন থাকে? মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সময় আকাশ মেঘমুক্ত হয়ে পড়লে উষ্ণতা তাৎক্ষণিকভাবে কিছুদিনের জন্য বৃদ্ধি পায়। এই সময় গড় উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেলসিয়াস, মালভূমিতে 33 ডিগ্রি সেলসিয়াস, রাজস্থানে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ, এই সময় ভারতের মূল ভূখণ্ডের উপর উচ্চচাপ বিরাজ করে এবং মৌসুমী বায়ু উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বৃষ্টিপাত, প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে সাধারণত বৃষ্টিপাত হয় না, তবে করমণ্ডল উপকূলে সামান্য কিছু বৃষ্টিপাত প্রায় 40 সেন্টিমিটারের মতো লক্ষ্য করা যায়। তোমরা 4 নম্বর ছবিতে 1 এবং 5 চিহ্নিত অংশে বৃষ্টিপাত হতে দেখবে। এই সময় মাঝে মাঝে আমাদের বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। একে আমরা আশ্বিনের ঝড় নামে অভিহিত করি। এরপরে চলে এসো 4 নম্বর ঋতু, শীতকাল। ডিসেম্বর এবং মার্চ মাসের মধ্যভাগ, ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যভাগ, মেঘমুক্ত আকাশ, মৃদু শীতল উত্তরের হিমেল বাতাস, স্বল্প উষ্ণতা ভারতের শীতকালীন জলবায়ুর বৈশিষ্ট্য। এই সময় উষ্ণতা সারা ভারত জুড়েই কম থাকে। তোমরা
তিনের 1 নম্বর ছবিতে, তিনের এ ছবিতে এটা দেখতে পাবে। উত্তর পশ্চিম ভারতের গড় উষ্ণতা থাকে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। মধ্য ভারতের উষ্ণতা হয় 20 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ ভারতের উষ্ণতা হয় 25 ডিগ্রি সেলসিয়াস। তবে হিমালয় পার্বত্য অঞ্চলের অনেক স্থানের উষ্ণতা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়, এমনকি দ্রাস প্রভৃতি অঞ্চলের উষ্ণতা -40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থেকে যায়। এই সময় বায়ুচাপ বলয় কীরকম অবস্থান করে? ভারতীয় মূল ভূখণ্ডের ওপরে উচ্চচাপ বলয়টি বেশ শক্তিশালী হয়। তাহলে বায়ু প্রবাহ কীরকম হয়? এই সময় বায়ু প্রবাহ ভারতীয় মূল ভূখণ্ড থেকে ভারত মহাসাগরের দিকে প্রবাহিত হয়। এই সময় হিমালয়ের দিক থেকে মৃদু শীতল বাতাস দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বৃষ্টিপাত সমগ্র শীতকালে ভারতের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তবে কখনো কখনো ভূমধ্যসাগরের দিক থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। সেই সময় অবশ্য কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কোনো কোনো অঞ্চলে তুষারপাতও লক্ষ্য করা যায়। এইবারে আমাদের ঋতুচক্রের আলোচনা শেষ হলো। দু একটা টার্ম একটুখানি আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে মৌসুমি বিস্ফোরণ। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা করমণ্ডল উপকূলে প্রবেশ করে 5ই জুন তারিখ নাগাদ পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে মেঘে পরিণত হয়, বজ্রগর্ভ মেঘে পরিণত হয়। এই মেঘ আকাশে ছেয়ে গিয়ে ঝড় ঝঞ্ঝা সহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। একেই আমরা মৌসুমি বিস্ফোরণ বলে থাকি। আরেকটা বিষয় আছে, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? 4 নম্বর ছবিটা ভালো করে দেখো। যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব ভারতবর্ষের উপর বিস্তৃত হয়, তখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে প্রথমবার বৃষ্টিপাত সংঘটিত হয়। আবার শরৎকালে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রত্যাগমন করে বা মৌসুমি বায়ু প্রত্যাগমন করে, তখন বঙ্গোপসাগরের উপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগৃহীত হয়। ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাস করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত করে। তাই একবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে, আরেকবার প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে এই মোট দুবার বছরে বৃষ্টিপাত হয়ে থাকে। আরেকটা প্রসঙ্গ আছে, বৃষ্টিপাতের ছেদ কাকে বলে? বর্ষাকালে বিশেষ করে জুলাই আগস্ট মাসে মাঝে মাঝে হিমালয়ের পাদদেশে মৌসুমি অক্ষ অবস্থান করায় হিমালয়ের পাদদেশ বরাবর প্রবল বৃষ্টি হলেও ভারতের বিভিন্ন অংশ মেঘ বৃষ্টিহীন হয়ে পড়ে। সেই সময়কালকে বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বলা হয়। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারলে। আজকের এখানেই শেষ করলাম। আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো মৌসিনরাম চেরাপুঞ্জি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় কেন?
এর উত্তর হলো মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার একটি উপশাখা বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে এসে বাংলাদেশের সমভূমি অতিক্রম করে মেঘালয় মালভূমির দক্ষিণ প্রান্তে বাধাপ্রাপ্ত হয়। সেখানে খাসি পাহাড়ের দক্ষিণে রয়েছে ফানেল আকৃতির একটি সুগভীর উপত্যকা। দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত এই উপত্যকার মধ্য দিয়ে বাতাস যখন চালিত হয় তখন বাতাসের গতি অবরুদ্ধ হয়ে পড়ে এবং খাসি পাহাড়ে বাধা পেয়ে হঠাৎই এই বাতাসটি ঊর্ধ্বগামী হয় এবং এর মধ্যস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। 4 নম্বর ছবিতে দেখো 3 নম্বর চিহ্নিত মৌসিনরাম দেখা যাচ্ছে। ওই মৌসিনরাম অংশেই কিন্তু পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান গড়ে উঠেছে।